২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সকাল ৯টা ২৭ মিনিটে বিজিবির বার্ষিক দরবার চলার সময় হলে ঢুকে পড়ে কিছু সৈনিক। তারপরের ৩৬ ঘণ্টা বাংলাদেশের জন্য এক রক্তাক্ত ইতিহাস। পিলখানা পরিণত হয় এক রক্তগঙ্গায়। ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা, ২ জন সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ জন বিজেপি সদস্য, ৫ জন বেসামরিক ব্যক্তিসহ মোট ৭৪ জন মানুষ নিহত হন। নির্যাতিত হন সেনা কর্মকর্তাদের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা। ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। তার সাথে চলে বিচারিক আদালতে বিস্ফোরক মামলা এবং হত্যা মামলা। হত্যা মামলায় ২০১৮-তে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ে ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন ছাড়াও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৭৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এই ঘটনার ১৪ বছর পর ২০২৪-এ মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে করা হবে। ২০২৪-এর ডিসেম্বরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিশনের রিপোর্ট কি হবে সেটা আগেই অনুমেয় ছিল। এই কমিশন করাই হয়েছে এবং অন্যান্য আরো যা যা কমিশন এই সরকারের সময় করা হচ্ছে তার প্রতিটিরই লক্ষ্যবস্তু হলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এই কমিশনের প্রতিবেদনেও তার খুব একটা ব্যত্যয় হয়নি। যাই হোক, তদন্ত কমিশনের ফলাফলে কি এসেছে তার আগে আমরা একটু তদন্ত কমিশন ইটসেলফ এর দিকে একটু তাকাই। ডিসেম্বর ২০২৪-এ পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজিবির সাবেক মহাপরিচালক ফজলুর রহমানকে করা হয় এই তদন্ত কমিশনের প্রধান। ফজলুর রহমান তিনি ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত তৎকালীন বিডিআর এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই ফজলুর রহমান সাহেবের রাজনৈতিক মনোভাব কেমন সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। জানুয়ারি ২০২৫-এ তদন্ত কমিশনের দায়িত্ব নেয়ার মাত্র ২ সপ্তাহ পরে, যখন তদন্ত আসলে শুরুই হয়নি, সেই সময় তিনি ঘোষণা করে দেন যে ২০০৯ সালের ওই সময়ে বিডিআর-এ কোনো বিদ্রোহ হয়নি। ওটা ছিল সেনা কর্মকর্তাদের হত্যার একটি ষড়যন্ত্র। তিনি আরও বলেন যে আমাদের আর্মি ঠাঁই দাঁড়িয়েছিল আর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে এই হত্যাযজ্ঞ চালিয়ে গেছে। এরকম মন্তব্য যিনি করেন তার কাছ থেকে কি আমরা কোনোভাবে কোনো স্বাধীন নিরপেক্ষ একটি তদন্ত রিপোর্ট আশা করতে পারি? পারি না। এখানেই শেষ নয়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরে ৩০ এপ্রিল তিনি তার একটি ফেসবুক পোস্টে বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার এই কথা ভারতীয় প্রচার মাধ্যমে খুবই গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। নিন্দা ওঠে ভারতের বিভিন্ন মহলে, আন্তর্জাতিক বিভিন্ন মহলেও তার এরকম একটা ভাষ্যের নিন্দা জানায়। তো এরকম একটা ভয়াবহ কথা যিনি বলতে পারেন, তাকে কি আসলে এরকম একটা তদন্ত কমিশনের প্রধানের দায়িত্বে আদৌ সরকারের রাখা উচিত ছিল? না, উচিত ছিল না। সরকারের উচিত ছিল তাকে এই কমিশন থেকে সরিয়ে দেয়া। সেটা না করে সরকার ঘোষণা দেয় যে এই মত তার ব্যক্তিগত। তার এরকম দুটো, একটা নয়, দুটো নয়, এরকম তিনি ৩ টা মন্তব্য করেছেন। আপনাদের সামনে আমি দুটো বললাম। এরকম তার মন্তব্যের পরে পুরো তদন্ত কমিশনের বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ এই পুরো কমিশন কখনোই করতে পারেনি। তাছাড়া কমিশন গঠনের ২ মাস পরে অভিযুক্ত বিডিআর সদস্যরা অভিযোগ করেন, কমিশনের কেউ তাদের সাথে কথা বলেনি। তারা হতাশা প্রকাশ করে বলেন এই প্রতিবেদন একপেশে হবে। কমিশন জানায়, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ কমিশনের গেজেটের মধ্যেই বিষয়টা নিষেধ করা হয়েছে। তাদের নিয়ে আমরা কথা বলতে পারব না। এখন এই পিলখানা হত্যাকাণ্ডের একটি বড় অংশ জুড়ে আছে বিডিআর এর সদস্যরা। তাদের সাথে, তাদের পরিবারের সাথে এই কমিশন কথা বলবে না, তার মানেটা কি? তার মানে বিডিআর এর যারা এই অভিযোগটা করছেন যে এই কমিশনের ফল অসম্পূর্ণ হবে, একপেশে হবে, তারা তো আসলে ঠিকই বলছেন।
যদিও ফজলুর সাহেব বলেছেন দরকার পড়লে তারা নিশ্চয়ই কথা বলবেন, তাদের ওয়েবসাইটেও তথ্য দেয়া যাবে। কিন্তু তারা আদৌ কথা বলেছেন কিনা, কথা বলার দরকার তাদের আদৌ হয়েছে কিনা সেটা আমরা জানি না। কমিশনের রিপোর্টেও কি আছে সেটাও আমাদেরকে জানতে দেয়া হয়নি। কি আজব কথা, চিন্তা করুন। এখন আসি তদন্ত কমিশনের রিপোর্টে। কমিশন আবার বলছে এই রিপোর্ট তারা প্রকাশ করতে পারবে না, যেহেতু তারা এটা সরকারকে দিয়ে দিয়েছে, এটা এখন সরকারের দায়িত্ব প্রকাশ করা। তারা জানাচ্ছে যে এটা কোনো গোপনীয় রিপোর্ট নয়। তো গোপনীয় রিপোর্ট যদি নাই হয়ে থাকে, সরকার কেন ৩০শে নভেম্বর এই রিপোর্ট হাতে পাবার পরে সেটা আমাদের সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে না? প্রতিবেদন প্রকাশ করে তদন্ত কমিশনের একজন সদস্য বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি আরো বলেন, পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তারা আরো জানিয়েছেন, ভয়ঙ্কর একটি তথ্য, পিলখানা হত্যাকাণ্ডে ভারতের অংশগ্রহণ ছিল। এখন শেখ হাসিনা এবং ভারতে যাবার আগে একটু আওয়ামী লীগে আসি। ২০০১ থেকে আওয়ামী লীগ খুবই দুঃসময়ের মধ্য দিয়ে গেছে। তাদের নামে সে বিএনপি জামাত সময়ে হত্যা মামলা, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে খুবই চাপের মুখে রাখা হয়েছিল। ২১শে অগস্টের গ্রেনেড হামলাতে তখনকার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গুরুতর আহত হয়েছিলেন। যে আহত অবস্থা তিনি সারা জীবন বয়ে বেড়াবেন। আওয়ামী লীগ হারিয়েছিল তাদের সামনের সারির কিছু নেতাকে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সেই সরকার চলে যায় -2 ফর্মুলায়। শেখ হাসিনা সম্পূর্ণ তার মনোবলের জোরে তিনি জোর করে দেশে থেকে যান এবং একটি আম বিব বিশাল বড় একটি জয় পাবার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন এরকম দুঃসময়ের মধ্য দিয়ে যেই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের কাজ কি হবে বলুন তো? সেই সরকারের কি কাজ হবে না যে দেশে যাতে কোনো রকমের কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টা খেয়াল করা, সেনাবাহিনীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, যাতে সেনাবাহিনীর দিক দিয়ে কোনো রকমের কোনো সমস্যা না হয়? এইসব না করে আওয়ামী লীগের মতো একটা নবজাতক সরকার, যারা পিলখানা হত্যাকাণ্ডে ঠিক ২ মাস আগে শপথ নিয়েছে, তারা কেন সেনাবাহিনীর ৫৭ জন সেনা কর্মকর্তার রক্তের দাগ নিজেদের গায়ে লাগাবেন? কি স্বার্থ থাকতে পারে এতে এই সরকারের? এটা তো পুরো একটা মানে আমরা নিজেই নিজেদের বিপদ ডেকে আনলাম ধরনের একটা জিনিস হয়ে গেল না? তারপর আসি, শেখ হাসিনা নাকি পিলখানার হত্যাকাণ্ডে সবুজ সংকেত দিয়েছেন। মানে শেখ হাসিনা নাকি নিজে এই পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। এখন উনি তখন দেশের প্রধানমন্ত্রী। এরকম ঘটনার পরে সেনা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারত। এরকম ঘটনার পরে তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে টানাটানি পড়ে যেতে পারত। তার পুরো সরকার টালমাটাল অবস্থায় পড়ে যেতে পারত। তারপরেও নাকি শেখ হাসিনা এই ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করতে চেয়েছিলেন। ঘটনার দিনে আপনাদেরকে একটু নিয়ে যাই। ওই দিন শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ। সেখানে চারপাশে গোলাগুলির মাঝে শাকিল আহমেদ বলেন, তিনি শুরুই করেছেন ফোনালাপ এই কথাটি বলে যে তিনি মনে করছেন বিডিআর বিদ্রোহ পরিকল্পনা করে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে। সেখানে শাকিল আহমেদ সেনাবাহিনী পাঠানোর কথা বলেন। শেখ হাসিনা বলেন র‍্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবেন। তিনি বলছেন ৩ গেট থেকেই লোক যাবে। সেই সময় শেখ হাসিনা বলছেন যারা আক্রমণ করছে তাদের ছবি তুলে রাখার জন্য। এখন শেখ হাসিনা যেই হত্যাকাণ্ডের পরিকল্পনা তিনি নিজে করেছেন, যার সমন্বয় করেছে তার দল, সেই শেখ হাসিনা বিডিআর এর মহাপরিচালককে বলছেন যাতে ছবি তুলে রাখা হয়, আক্রমণকারীদের ছবি তুলে রাখা হয়। শাকিল আহমেদ জানান ফোর্স পাঠালে তারা দ্রুত পরিস্থিতি সামলে নেবেন। শেখ হাসিনা জানান যে ফোর্স যাচ্ছে, কিন্তু অন্য কেন কোস্ট যাতে না হয়,
কষ্ট যাতে না হয় সেটাও দেখতে হবে। শেখ হাসিনা এও বলেন হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছেন, ফোন শেষ হয় হেলিকপ্টার পাঠাচ্ছেন এবং ট্রুপ যাচ্ছে এই কথা দিয়ে। ডিজি শাকিল তিনি ফোনালাপটাতে পুরো সময় শেখ হাসিনাকে আপা ডেকেছেন। তারপর আম কোথায় ছিলাম? আচ্ছা। এখন এরপরে ফোনালাপে দেখুন শেখ হাসিনা বলছেন তিনি র‍্যাব পাঠাচ্ছেন, ফোর্স পাঠাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তাকে এটাও ভাবতে হচ্ছে যে কোনোভাবে ক্যাজুয়ালিটি যদি ওই সময় কিছু থেকে থাকে ক্যাজুয়ালিটি আরো বেড়ে যায় কিনা। তাছাড়া পিলখানার আশেপাশে অনেক বেসামরিক মানুষেরা থাকেন, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বও সরকারের। সেই শঙ্কার কথা বিডিআর পরিচালককেও তিনি খোলাখুলি বলছেন। এরকম বিপদের সময়েও তিনি কোনো কিছু সুগার কোটিং করার চেষ্টা করছেন না। তার সাথে ফোন রাখার আগে তিনি আরেকবার বলেছেন, আক্রমণকারীদের ছবি যেন তুলে রাখা হয়। এই ফোনালাপটা কি তদন্ত কমিশন আদৌ শুনেছে? তারপর আমরা শুনি তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের ভাষ্য। তিনি গত সেপ্টেম্বরে তার ইউটিউব চ্যানেলে একটি দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং সেই দীর্ঘ বক্তব্যে তিনি বলেছেন যে গত ১৬ বছর ধরে নাকি আমরা এতদিন আওয়ামী লীগের বয়ান শুনে আসছিলাম পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। তিনি পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সত্য কথা বলতে চান। তো এই সত্য কথা থেকে আমি শুধুমাত্র শেখ হাসিনা সংক্রান্ত কিছু অংশ আপনাদের সাথে ভাগ করছি। সকাল ৯:৩০ দিকে খবর পেয়ে তিনি ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়াই সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। ওই দিন সকাল ৯:৫৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অপারেশনের কথা জানালে শেখ হাসিনা জানতে চান কত সময় লাগবে। মঈনুদ্দিন বলেন তাড়াতাড়ি করে ২ ঘন্টার মধ্যে তৈরি করা যাবে। শেখ হাসিনা ৪৬ ব্রিগেডকে পিলখানায় যাবার অনুমতি দেন। ব্রিগেডটি ১ ঘন্টার মধ্যেই যাত্রা শুরু করে কিন্তু অসফল হয়। তারপরে মঈনুদ্দিন জানান ১১:৪৫ সরকার থেকে জানানো হয় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করেছিল সেনাবাহিনীর সদস্যদের দৃষ্টির আড়ালে চলে যেতে হবে। অন্তত ২ কিলোমিটার উত্তরে চলে যাবার কথা বলা হয়। এও বলা হয় সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। শেখ হাসিনা সামরিক অভিযান থামানোর চেষ্টা করেননি। তিনি একজন মধ্যস্থতাকারী হিসাবে তিনি বলছেন যাতে চোখের আড়ালে সামরিক সদস্যরা থাকে, দরকার পড়লে তারা সামরিক অভিযান পরিচালনা করবে। দুপুর ১২টায় তিনি প্রধানমন্ত্রীর সাথে যমুনায় দেখা করতে যান। তিনি যাবার ১.৫ ঘন্টা পরে বিমান ও নৌবাহিনী প্রধান সেখানে আসেন। শেখ হাসিনা তাদের জানান রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আম শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম বিদ্রোহীদের একটি দলকে নিয়ে যমুনায় আসছেন। বিদ্রোহীরা সাধারণ ক্ষমা চান। শেখ হাসিনা বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে ৩ বাহিনীর প্রধান যেন তাদেরকে বলেন। মঈনুদ্দিন বলেন, আমি তখন শেখ হাসিনাকে বলি অনেক নিহত হয়েছে, তাদের কোনো দাবি মানা যাবে না। আ অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে, সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই ওঠে না। এক পর্যায়ে শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে বসেন। পরের পর্যায়ে মঈনুদ্দিনকে সেখানে ডাকা হয়। প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করে বিদ্রোহীদের আত্মসমর্পণের কথা বলেন। বিদ্রোহীরা যমুনা থেকে পিলখানার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা ঘোষণা দেয় সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন না হলে তারা আত্মসমর্পণ করবে না। ২৬শে ফেব্রুয়ারি আবার গোলাগুলি শুরু করে বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী ১০:৩০টায় তাকে ডেকে আম জানিয়ে নেন। মঈনুদ্দিন আহমেদ তখন বলেন যে বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে প্রধানমন্ত্রী বলেন সামরিক অভিযান পরিচালনা করা হবে। মঈনুদ্দিন সাভার থেকে ট্যাংক আনার অনুমতি চান। প্রধানমন্ত্রী তাকে অনুমতি দেন। অন্য প্রস্তুতিও নেয়া হয়। মঈনুদ্দিন বলেন সেনাবাহিনীর প্রস্তুতি ও ট্যাংক আসার কথা শুনে বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়া আত্মসমর্পণে রাজি হন।
মঈনুদ্দিনের নাকি পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যাতে বিদ্রোহীদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেন, এবং শেখ হাসিনা তার পরামর্শ গ্রহণ করেছিলেন। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পিলখানায় প্রবেশ করে এবং দীর্ঘ এই হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটে। তারপর বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি বলেন, "আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি?" মঈনুদ্দিন বলেন, এত সেনা অফিসার হত্যার কারণ তাকে বের করতে হবে। অতঃপর সরকার কোনো উচ্চবাচ্য করেনি, যদিও সরকার খুব একটা সাহায্যও করেনি। এখন মঈনুদ্দিনের ভাষ্য থেকে আমরা কি জানতে পারি? শেখ হাসিনা একদম শুরু থেকে তিনি যা চাইছিলেন তার প্রত্যেকটা করার চেষ্টা করে গেছেন, এবং তিনি শাকিল আহমেদকে যা বলেছেন তার সাথে কিন্তু এই কথাগুলো মিলে যায়। মঈনুদ্দিন সাহেব তিনি আম অভিযান পরিচালনা করার জন্য ট্রুপ রেডি করছেন। শেখ হাসিনা তাতে সায় জানিয়েছেন। ট্যাংক আম চেয়েছিলেন, ট্যাংক দিয়েছেন। যা মঈনুদ্দিন সাহেব চেয়েছেন প্রতিটা জিনিস তাদেরকে দেয়া হচ্ছে। এখন মঈনুদ্দিন সাহেবের কোন কথায় কিংবা শাকিল আহমেদের সাথে ফোন আলাপের কোন পর্যায়ে আসলে বলা যায় যে শেখ হাসিনা তিনি নাকি গ্রিন সিগন্যাল দিয়েছেন? প্রতিটা কাজই শেখ হাসিনার প্রতিটা পদক্ষেপে ছিল রক্তপাত যত কমে এই বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড থামানো যায় সেই চেষ্টা করা। আমরা পরে জেনেছি সেনাবাহিনীর একটা সদস্য শেখ হাসিনার সাথে বৈঠক করে এবং সেই বৈঠকে তারা শেখ হাসিনার সাথে খুবই বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে, বেয়াদবি করে। শেখ হাসিনা তাদের সাথে কোনো রকমের কোনো কনফ্রন্টেশন এ না গিয়ে তাদের কথা শান্তভাবে শোনেন এবং তাদেরকে শান্তভাবে বুঝিয়ে তাদেরকে ব্যারাকে পাঠান। তো শেখ হাসিনার অপরাধটা আসলে কি? তারপর আমরা ধরে নিতে পারি শেখ হাসিনা রাজনৈতিকভাবে আম ঘটনার সমাধানের চেষ্টা করছিলেন। এতে ভুল থাকতে পারে। আরো অন্য অনেক কিছু করা যেতে পারত। সেই সবগুলো বিষয় নিয়ে আলাপ করা যেতে পারে। আলোচনা, সমালোচনা সবই করা যেতে পারে। কিন্তু শেখ হাসিনার সবুজ সংকেতে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, যেই হত্যাকাণ্ডে ৫৭ জনের মধ্যে ৪৬ জনই ছিলেন আওয়ামী লীগ ঘরানার মানুষ। তাদেরকে হত্যা করে সেনাবাহিনীর সাথে এরকম একটা বিশাল দূরত্ব তৈরি করে শেখ হাসিনার লাভটা আসলে কি? নেই, কোনো লাভ নেই। তারপরে আম এই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার উপর দায় চাপানোর সময়, দোষ চাপানোর সময় এই তদন্ত কমিশন না ভুলে গিয়েছিল যে আওয়ামী লীগের একজন নেতা তোরাব আলী তিনি ২০১৮ তে পিলখানা হত্যাকাণ্ডের সাথে যুক্ত হবার অপরাধের মামলায় আসামি থেকে জেলখানাতেই মারা যান। তোরাব আলী ছিলেন বিডিআর এর একজন কর্মকর্তা। চাকরি ছাড়ার পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং স্থানীয় একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিডিআরদের উস্কানি দিয়েছেন এবং বিডিআরদের বিভিন্ন মিটিংয়ে তিনি সহায়তা করেছেন। এই অপরাধে তিনি জেলে ছিলেন। ২০১৮ তে উচ্চ আদালত তাকে জেল থেকে খালাস দিয়েছিল, কিন্তু সরকার পক্ষ আপিল করে তাকে আবার জেলে রেখে দেয়। তো যেই সরকার প্রধান সুষ্ঠু বিচারের জন্য নিজের দলের মানুষকে পর্যন্ত শাস্তি দিতে কার্পণ্য করে না, সেই দল আওয়ামী লীগ, আর সেই দলের প্রধান শেখ হাসিনা তিনি নাকি পিলখানাকে সবুজ সংকেত দিয়েছিলেন। যাই হোক, আম এই যে আম প্রথমেই বলেছিলাম না যে সেনাবাহিনীও এই পিলখানা হত্যাকাণ্ডের একটা তদন্ত করেছিল। এই যে তদন্ত, এই সেই সেনাবাহিনীর তদন্তের প্রধান কে ছিলেন জানেন? তিনি ছিলেন জাহাঙ্গীর আলম, যিনি এই মোহাম্মদ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এই যে তদন্ত কমিশন, তারা কি এই জাহাঙ্গীর আলম সাহেবকে আসামি করেছে? শেখ হাসিনা বলেছেন, আমরাও জানি এই জাহাঙ্গীর আলমের তদন্ত কমিশনের করা রিপোর্টের উপর ভিত্তি করে মানুষের সাজা হয়েছে, মানুষের চাকরি গেছে। তো আজকে কেন এই নতুন তদন্ত কমিশন কেন জাহাঙ্গীর আলমকে
একদম একটা ফুল সুইং ওয়াকওভার দিয়ে দিল। আপনি যখন র‍্যাবকে দায়ী করবেন, আওয়ামী লীগকে দায়ী করবেন, শেখ হাসিনাকে দায়ী করবেন, তার থেকে সবচেয়ে বেশি দায়িত্ব তো এই জাহাঙ্গীর আলম সাহেবের হবার কথা। তদন্ত কমিশন কি জাহাঙ্গীর আলম সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করেছে? করেনি। এই হলো তদন্ত কমিশনের রিপোর্টের অবস্থা। তারপর যেটা কমিশন বলে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রাখেন। সেদিন নাকি পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা, অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। তো তিনি তখন আরো বলেন যে তখন নাকি ৯২১ জন ভারতীয় বাংলাদেশে এসেছিল। ৬৫ জন এসেছে, ৬৭ জন বিমানে এসেছে বা এরকম কি যেন কিছু। এইসবের ভিত্তিতেই নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় তদন্ত সংস্থা জড়িত ছিল। এখন দেখুন, আপনারা কি মনে করতে পারেন আসিফ নজরুল এতদিন ধরে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে, এই তথ্য তিনি যেন কোত্থেকে আবিষ্কার করে এই তথ্য মানুষকে এতদিন গিলিয়ে এসেছেন? আপনারা কি এই ২৪ জন তদন্ত কমিশনের ভারতীয়ের সাথে কি আসিফ নজরুলের ভারতীয়দের কোনো মিল খুঁজে পান? ব্যাপারটা হলো, এই যে তদন্ত কমিশন এই রিপোর্ট দিয়ে শুধু যে আওয়ামী লীগের উপরে দায় চাপাচ্ছে তা না, শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছে তা না, তারা ভারতের সাথে আমাদের ইতিমধ্যেই খারাপ হয়ে যাওয়া বাজে ভঙ্গুর সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তারপরেও ধরে নিলাম ভারত এত কিছু করেছে। আচ্ছা, বাংলাদেশ সরকার এই প্রতিবেদন পাবার পরে কি ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে? ভারতীয় সরকারের সাথে কোনো একটা বৈঠক করে তাদেরকে খুব কড়া ভাষায় বলেছে যে আপনাদের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে এত বড় একটা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল? করেনি। কারণ কি জানেন? এই পুরো প্রতিবেদনটা যেই ভুল, মিথ্যা, গোঁজামিলে ঠাসা, সেটা এই সরকার খুব ভালো করে জানে। কিন্তু এটা করে এই সরকারের লাভটা কি হলো? আমরা যদি ধরেও নেই পিলখানা হত্যাকাণ্ডে আমরা যা দেখেছি, আওয়ামী লীগ সরকার আমাদেরকে যা দেখানোর চেষ্টা করেছে, তার বাইরেও একটা বিশাল সত্য আছে। সেই সত্যটা কি এরকম একটা বাজে তদন্ত কমিশনের রিপোর্ট দিয়ে কোনোভাবেই সত্যটা আমাদের জানানো যাবে কোনোদিন? যাবে না। শুধুমাত্র যে আমরা সত্যের বাইরে সত্য জানা থেকে বঞ্চিত হলাম তাই না, পিলখানা হত্যাকাণ্ডে যেসব স্বজনেরা এতদিন আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে নিশ্চিন্ত ছিলেন যে তারা একটি সত্যি ভরা প্রতিবেদন পাবেন, তাদের সাথেও কি বিশ্বাসঘাতকতা করা হলো না? প্রিয় দর্শক, আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারাই একটু ভেবে নিন, এই তদন্ত কমিশনের ফলে আসল লাভটা আসলে কার হলো? কাদের দোষ আসলে ঢাকা গেল? আপনাদের উপরই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলাম। ভালো থাকবেন। জয় বাংলা।